আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আজকে ফার্স্ট ইয়ারের প্রোজের এই দুইটা কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করব। দুইটার মধ্যে একটা নিয়ে মেইনলি আলোচনা করতে পারবো, এইটা। আর এটা হচ্ছে অনেক বড় এবং এটা আলোচনা এভাবে করা যাবে না। এটা আমি হয়তো এমনিতে বুঝিয়ে দেব। আর দুইটা নিয়ে আমরা দেখি, আমরা এটার শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি। এবার এইটার এই ব্লট দুটো দেখো, আমি অলরেডি তোমাদের গ্রুপে স্ক্রিনশট দিয়েছি দুইটা কোশ্চেনের। এবং এই স্ক্রিনশটটা হচ্ছে অনেক আগের বই, 15 বছর আগের ধরতে পারো, 16 বছর আগে, 2005 সালের বই এটা। আমরা এটাতে পড়তাম, সো সেখান থেকে আমি স্ক্রিনশট দিলাম। এবং এখান থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা তোমাদের বই থেকেই প্রশ্নটার অ্যান্সার পড়বে এবং এইখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিবে। নিলে তোমাদের প্রশ্নটা আরও সমৃদ্ধ হবে। আর আরেকটা জিনিস হবে যেটা, সেটা হলো যে এমন অনেক তথ্য বা সেন্টেন্স স্ট্রাকচার বা প্রেজেন্টেশনের স্টাইল যেটা হয়তো এখানে আছে তোমাদের নতুন যে বইগুলো সেগুলোতে নাও থাকতে পারে। সো এখান থেকে যখন তুমি তথ্য নিবে ওইটা ইউনিক হয়ে যাবে এবং অনেক টিচার পছন্দ করবে। সো এটা এখান থেকে দেয়া। এখানে দেখো কোশ্চেনটা হচ্ছে ক্যারেক্টার অফ সাইলাস মার্নার। সাইলাস মার্নারের যে ক্যারেক্টার সেটা নিয়ে এখানে আলোচনা করা আছে। এটা একটু বড়, ইনফরমেশন অনেক আছে। এখান থেকে তোমরা তোমাদের নোটগুলোকে একটু মানে সমৃদ্ধ করতে পারবে। এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো দিয়েই তোমরা সমৃদ্ধ করতে পারবে। 1 2 3 4 5 6টা পয়েন্ট আছে। সো তার 6টা পয়েন্ট নিয়ে তোমরা যদি আলোচনা করো তাহলে এটা অনেক সুন্দর হবে, মানে তোমরা যে পয়েন্ট আউট করে আলোচনা করো। আর এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কই গেল, এই প্রশ্নটা যে রাইট এ নোট অন দ্য ক্যারেক্টার অ্যান্ড রোল অফ এপি। এপির ক্যারেক্টার এবং এপির রোল, এইটা আমাদেরকে আলোচনা করতে হবে। বা এপি কিভাবে এই মানে নোভেলটাতে সে ভূমিকা পালন করেছে সেইটা। আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করবো। এই প্রশ্নটা আমরা পড়বো আর কি। এই প্রশ্নটা ছোট আছে, এই প্রশ্নটা আমরা পড়বো। তার আগে তোমরা গত দিনে কিছু খাতা দিয়েছো, এই পরীক্ষার খাতা। So, ওই খাতাগুলোর দুই একটা আমি একটু দেখার চেষ্টা করব, যাতে লাইভ দেখার চেষ্টা করব, যাতে লাইভে আমি তোমাদেরকে নক করতে পারি। আরেকটা জিনিস, তোমরা কারা কারা পরীক্ষা দিয়েছিলে একটু চ্যাটিংয়ে ইয়েস লিখে পাঠাও তো, যাতে করে আমি তোমাকে নক করতে পারি। যদিও খাতা দেখলেই বোঝা যাবে, খাতা দেখি তাহলেই হবে। নিশাত শিকদার, নিশাত শিকদার আজকে আছো? আজকে নাই। আচ্ছা, তাহলে নিশাত শিকদারের খাতাটা পরে দেখি। লামিয়া, আচ্ছা লামিয়া আছো? লামিয়া তো ফ্ল্যাশ লাইট দিয়ে মনে হয় তুলেছো, বোঝাই মুশকিল। রোহিঙ্গা ইস্যুস, আচ্ছা ইস্যু মানে কিন্তু প্রবলেম। ইস্যু মানে প্রবলেম। তো রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে যে ইস্যুগুলো তৈরি হয়েছে বা হয়েছিল সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে দেয়া। সো এটা কেমন লিখেছো দেখি। তোমার লেখাগুলো দেখলে মনে হয় লতায় পাতায় যেন জড়িয়ে আছে সব একটা আরেকটার সাথে। ওকে, রোহিঙ্গা refers to the refugees from the Rakhine
state of Myanmar. মোর দেন কত? 30 লক্ষ। আচ্ছা, এই তথ্যগুলো হতে হবে অথেন্টিক। হ্যাঁ, যখন তোমরা এই জাতীয় সংখ্যা কিছু দিবে তখন এটা অথেন্টিক হতে হবে। এখানে যখন 30 লক্ষ দিয়েছো তখন এটা একেবারে, আচ্ছা 30 না 3 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 30 লক্ষ। 30 লক্ষ এটা হচ্ছে একটা ভুল তথ্য হয়ে গেল। সো এইখানটাতেই তোমার ধরো মার্কস কেটে গেল। তোমাকে যদি হচ্ছে 10 মার্কের খাতা দেখতে এতক্ষণ, এবার তোমার 8 মার্কের মধ্যে খাতা দেখবে, তাহলে 8 মার্কের মধ্যে খাতা দেখতে সেই মার্কস কত পাবে? 2 মার্ক এমনিতেই কেটে গেল। কারণ 30 লক্ষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নাকি শহীদ হয়েছে 30 লক্ষ, সেটা। আর এখানে তুমি 30 লক্ষ রোহিঙ্গা বানিয়ে দিয়েছো। রোহিঙ্গা ম্যাক্সিমাম হচ্ছে ধরো 11-12 লক্ষ বা 13 লক্ষ বলতে পারো, ধরলাম 15 লক্ষ বলতে পারো। আরেকটা জিনিস তোমাদের জন্য, আরেকটা জিনিস আমি শেখাই দিই, এটা সবাই ভুল করে। সেটা হচ্ছে বলা হয় যে অ্যান্টিসিডেন্ট ঠিক তার পূর্ব পদের পরেই বসে। অ্যান্টিসিডেন্ট বলতে এই যে এখানে হুটা দিয়ে কাদেরকে বোঝানো হচ্ছে? রোহিঙ্গাদেরকে। তাহলে রোহিঙ্গার পরেই ঠিক হুটা বসবে। এখানে বলতে বলা হতে পারে যে ইন বাংলাদেশ দেয়ার আর মোর দেন এত রোহিঙ্গা হু ফ্লিড, এরকম ভাবে আসতে পারে। ঠিক রোহিঙ্গার পরেই হুটা আসতে হবে। এখানে যে বাংলাদেশের পরে হু লাগাও, তাহলে বাংলাদেশ তো তখন পার্সনিফাই হয়ে যাচ্ছে এবং তখন আর বাংলাদেশ বাংলাদেশ থাকছে না, ব্যক্তিতে পরিণত হচ্ছে। আর এই সেন্টেন্সে তখন কিন্তু অর্থ থাকে না। ঠিক এখন যদি এই সেন্টেন্সটাতে যদি কেউ কোনো টিচার ধরে, তাহলে তোমার কিচ্ছু থাকবে না। মানে যদি এই টিচারটা ধরে যাচ্ছে রোহিঙ্গা লিভিং ইন বাংলাদেশ হু ফ্লিড ইন আর্লিয়ার, হু ফ্লিড বলতে এখানে বাংলাদেশ ফ্লিড, তো তখন কিন্তু এটা কিচ্ছু করার থাকবে না। তো এই জন্য এই জাতীয় ভুলগুলো করা যাবে না। এখানে তুমি রোহিঙ্গাদেরকে বোঝাচ্ছ, ঠিক রোহিঙ্গার পরেই এটাকে হুটা বসাতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কি লিখেছো? নাও দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইজ ওয়ার্কিং ক্লোজলি উইথ 10, এটা কি 10 মিলিয়ন এম, 10 মিলিয়ন অ্যান্ড লামিয়া, এটা কি লিখেছো? দুই হাজার এরিয়া। আচ্ছা, শেষের এইটুকু আমার কাছে ক্লিয়ার না। আচ্ছা, 10 মিলিয়ন বাংলাদেশ আছে। নাও দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইজ ওয়ার্কিং ক্লোজলি উইথ 10 মিলিয়ন অ্যান্ড আদার এজেন্সিস। 10 মিলিয়নের সাথে কি? 10 মিলিয়ন মানে তো হয়ে গেল 50 লক্ষ।
আচ্ছা, যদি কোনো টিচার ধরে তাহলে এই প্যারাগ্রাফে তোমাকে 1-2 মার্ক দিলে দিতে পারে, তুমি মার্কস পাবা না, কারণ তথ্যের গরমিল হলে মার্কস পাবা না। কই কোন জায়গার রিকোয়েস্টে জয়েন করলো, আমরা তো ধরো এই যে তোমার এই খাতাটা, ধরো আমি একজন হয়তো তোমাকে মার্কস দিব এরকম একটা টিচার হয়তো, আমি শুরুতেই যখন এইটাতে আমার এরকম 30 লক্ষ, তারপরে 10 মিলিয়ন মানে 50 লক্ষ এগুলো যখন দেখলাম, তখন কি হলো, পরের খাতাগুলো সম্পর্কে তোমার প্রতি আমার একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়ে গেল। তখন আমি ওইগুলোতে, ওইটার কারণে এখন এগুলোতেও অত ভালো মার্কস তুমি পাবা না। আমি জানি না কোথায় তুমি 40 মিলিয়ন 30 মিলিয়ন পেয়েছো। সো এটা যদি দিয়ে থাকো কোনো বই থেকে, যদি দিয়ে থাকো তাহলে বই একেবারে ডাহা মিথ্যা কথা বলেছে। কোনো পত্রিকাও যদি লিখে থাকে তাহলে পত্রিকাও একেবারে মিথ্যা কথা। এই দেখো এখানেও মার্কস পাবে না, কেটে যাবে মার্কস। কিভাবে, তুমি এখানে দিয়ে দিয়েছো যাত্রাবাড়ির একটা বানান, এখানে আরেকটা বানান দিয়েছো, এখানে আবার যাত্রাবাড়ি বানান দিয়েছো আরেকটা। তাহলে এইগুলো কিন্তু ভুল। আমি তোমাকে দেখাইয়ে দিই, তুমি এইখানে যাত্রাবাড়ি বানান লেখছো আর আই, এখানে আর আই, এখানে দিয়েছো আর ও আই। এগুলো সিরিয়াস ভুল। মার্জিনটা যেমন বাঁকা হয়েছে, লেখাগুলো বাঁকা হয়ে গেছে। কই সিভি কই? সিভি নাই। আচ্ছা, অসংখ্য ভুল, এই ভুলগুলো করা যাবে না। উম, এগুলো বিশেষ করে যে সংখ্যার যে ভুল, 30 মিলিয়ন, তারপরে 10 লক্ষ, এগুলো যদি করো তাহলে, 30 না তো 10 মিলিয়ন মানে 50 লক্ষ, এগুলো যদি করো, সরি 10 মিলিয়ন মানে তো 50 লক্ষ না, 10 মিলিয়ন মানে 1 কোটি। 1 মিলিয়ন সমান হচ্ছে তোমার কত, 10 লক্ষ। তো এইগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি ভালো বলতে পারলাম না, সরি। তোমাকে আরো ভালো করতে হবে, আর একটু সচেতন হতে হবে। এরপর আমি আরেকটা খাতা দেখি তো, গীতাঞ্জলি, রোহিঙ্গা পিপুল।
দে আর অ্যাপ্রক্সিমেটলি 1 মিলিয়ন। হ্যাঁ, এটা ঠিক আছে যে অ্যাপ্রক্সিমেটলি, এটা বেশিও হতে পারে কিছুটা, কিছুটা কমও হতে পারে। 1 মিলিয়ন মানে 10 লাখ। ঠিক আছে। এখানে কি রিপোর্টেড দ্যাট অলমোস্ট 6,25,000 হ্যাড এত বর্ডার মায়ানমার। হ্যাঁ, এটাও ঠিক আছে। 1 অফ থাকলে এরপরে এসে তোমার যে নাউন বা প্রোনাউন থাকে তার প্লুরাল ফর্ম হয়, এখানে এথনিক গ্রুপস হবে। আচ্ছা ঠিক আছে, এটা ভালো লিখেছো, কিন্তু প্যারাগ্রাফ হিসেবে খুব বড় হয়ে গেছে। 1-2 পাতা, 2.5 পাতার মধ্যে শেষ করতে হবে প্যারাগ্রাফ। হ্যাঁ, তোমার লেখা বড় বা লেখাগুলো ফাঁকা ফাঁকা, তো সেক্ষেত্রে ঠিক আছে আর কি। তবে যেহেতু বেশি হয়ে যাচ্ছে তখন একটু চাপা চাপা করে বা একটু ছোট করে লেখার চেষ্টা করবে। আচ্ছা বিদ্যুৎ, আমার এগুলো জানা নাই। হ্যাঁ, তো এটা তোমার টিচারদেরকে, তোমার ডিপার্টমেন্টের টিচারদেরকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, তুমি তুমি যেই ইয়েটা লিখেছো এটাতে মার্কস পাবা হচ্ছে 5.5-6 মার্কস পাবা। না, এমন কোনো বাধ্যবাধকতা নাই যে প্যারাগ্রাফ এক পারাতেই লিখতে হবে। এই যে এত ফাঁকা করে লেখা, এটা কিন্তু আবার অপরাধ। হুম, তুমি যত ফাঁকা করে লিখেছো, যেমন এইখানে অনেক ফাঁকা করেছো, এগুলোর ভেতরে 1 2 3 4 5, 5টা ওয়ার্ড একটা লাইনে, 1 2 3 বা 4 5টাই ওয়ার্ড, সো এটা তো হলো না। এগুলো আর একটু ইয়ে করে লিখতে হবে। এগুলো মনে হবে অনেক, কিন্তু আসলে অনেক না। তোমার মনে হবে হ্যাঁ আমি ফাটিয়ে লিখে দিয়ে আসলাম, কিন্তু দেখবে যে মার্কস নাই। হ্যাঁ ঠিক আছে, এখানে এটা তো ভালো মার্কস পাবে, 5 মার্ক পাবে। এরপরে 27শে অক্টোবর হায়ারিং ম্যানেজার। এই এগুলো এরকম বাঁকা বাঁকা হলো কেন? হুম, এরকম বাঁকা বাঁকা হয় নাকি? এগুলো সোজা হইতে হবে। হাতের লেখা তো এদিকে চলে গেছে, একটা এদিকে চলে গেছে। হ্যাঁ,
ঠিকই আছে, কিন্তু আরেকটু তোমাকে গুছিয়ে লিখতে হবে, একটু বেশি ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। একটু বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, আর একটু গুছিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করবা। গীতাঞ্জলি, গীতাঞ্জলি কি আছো এখানে? গীতাঞ্জলির নাম কি? গীতাঞ্জলি নাকি? স্যার, আমার নাম সুমা। আচ্ছা সোমা, তুমি তোমার ফেসবুকের নাম হচ্ছে গীতাঞ্জলি। যাই হোক, আরেকটু চাপা চাপা করে লিখতে হবে, বেশি ফাঁকা হয়ে যাচ্ছে। আর এই যে এই লেখাটা তাও ঠিক আছে, কিন্তু এই যে এই লেখাটা, এগুলো। আর আরেকটা জিনিস, মার্জিন টানবা, পরীক্ষার খাতায় মার্জিন টানবা। মার্জিন না টানলে, আমি জীবনে কোনোদিন মার্জিন টানতাম না, আমি কি করতাম, একটা ভাঁজ দিয়ে নিতাম। মানে এতগুলো খাতা মার্জিন টানতে গিয়ে আমার বিরক্ত লাগতো, এবং সে ভাঁজ বরাবর লিখতাম। তো তোমাদের তোমরা যারা একটু আলসেমি আমার মতো আছে যাদের, তারা ভাঁজ দিয়ে নিতে পারো। আরেকটা দেখি, আর কার দেখবো? ও আর তো নাই। এইটা দেখি, নিশাত শিকদার, হাতের লেখা সুন্দর। রোহিঙ্গা রেফার্স টু দ্য রিফিউজিস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে নিশাত শিকদার, তুমি এটা লিখতে পারলে ভালো মার্কস পাবে। 6, 6 মার্কস পাবে যদি এইভাবে লিখতে পারো। আর একটা জিনিস হচ্ছে তোমাদের, আমি অবশ্যই এটা নিয়ে লাইভে আসবো 2-1 দিনের মধ্যে, পরীক্ষার আগেই। সেটা হলো আমাদের যে ফ্রি যে পাবলিক গ্রুপটা আছে সেখানে। সেটা হচ্ছে তোমাদেরকে একটু বলে দিই, তোমাদের টোটাল 4 ঘন্টা, 4 ঘন্টায় তোমাদের টাইম পাবা হচ্ছে 4 ছক 24, অর্থাৎ 240 মিনিট। এবার 240 মিনিটকে আমরা যদি 80 দিয়ে ভাগ করি, তোমাদের মেবি ইন কোর্স আছে, সো 20 মার্ক ইন কোর্স এবং বাকি 80 মার্ক। সো 80 মার্ক দিয়ে যদি আমরা 240কে ভাগ করি, তাহলে আসে হচ্ছে তোমার প্রতি মার্কস প্রতি 3 মিনিট করে। তাহলে এবার তোমাদেরকে ভাবতে হবে যে তুমি 10 মার্কের জন্য কত মিনিট সময় দিবা, 1 মার্কের জন্য কত মিনিট সময় দিবা, আর 4 মার্কের জন্য কত মিনিট সময় দিবা। 3 মিনিট করে যদি প্রতি মার্কসের প্রতি আসে, তাহলে যেগুলো আমাদের ব্রিফ কোশ্চেন, সেই ব্রিফ কোশ্চেনটাকে আমাদের দিতে হবে হচ্ছে 10টার জন্য 30 মিনিট, না হয় ওখানে 40 মিনিট সময় দিলা, যেহেতু প্রথম দিকে ব্রিফ লিখবা, 40 মিনিট সময় দিবা। এরপরে এরপরে সময় দিবা হচ্ছে তোমার শর্ট কোশ্চেনের জন্য। শর্ট কোশ্চেন তোমার যেহেতু 20 মার্ক আছে ওখানে। সাইফুল ইসলাম, তুমি তোমার মাইক্রোফোন অফ করো। সো ওইখানে 20 মার্কের ক্ষেত্রে ওখানে 3×20=60, 1 ঘন্টা সময় দিবা, অর্থাৎ প্রতি মার্কস প্রতি 3 মিনিট করে। এরপরে আছে তোমাদের যেই ব্রড কোশ্চেন বা পার্ট সি এর যে কোশ্চেনগুলো, পার্ট সিতে আছে তোমাদের 50 মার্ক। সো 50 মার্ক হচ্ছে ওখানে 150 মিনিট। 150 মিনিট সমান কত আসে? 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টা দিবা, প্রতিটা প্রশ্নে তোমরা 30 মিনিট করে সময় পাবা। তোমরা চেষ্টা করবা 27-28 মিনিটে শেষ করার, যাতে করে লাস্টে তোমরা 10 মিনিট পাও, এবং ওই 10 মিনিটে যাতে তোমরা রিভিশন দিতে পারো। এগুলো নিয়ে আমি আসবো আমাদের গ্রুপ, পাবলিক গ্রুপে। আমি তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখলাম যে
এইভাবে প্রতিটা মার্কস প্রতি তোমরা 3 মিনিট করে সময় পাবা। এটা মাথায় রেখে তোমরা লেখার চেষ্টা করিও। স্যার শর্ট কোয়েশ্চেন কয় মিনিট বলেন? শর্ট কোশ্চেনের মার্কস কত? 4 মার্ক, তাহলে 12 মিনিট। চেষ্টা করবা 10 মিনিটে লেখা শেষ করার জন্য। আর ব্রিফ কোশ্চেন যেগুলো 1 মার্ক করে সেগুলোতে 3 মিনিট করে পাবা প্রতি প্রশ্নে। কিন্তু তারপরে যেহেতু এটা প্রথম, আমি আমি সাজেস্ট করি প্রথমেই লেখার জন্য ওইগুলো। সো প্রথমেই ওটা লিখতে গেলে তোমার হাতে একটু জড়তা কাজ করবে শুরুতেই। পরীক্ষার হলে ঢুকে প্রথম 1 ঘন্টা লিখতে খুব কষ্ট হয়, তোমরা এসএসসি ইন্টার দিয়েছো জানো। সো তখন ওইটা দেখা যাচ্ছে 30 মিনিটের জায়গায় 40 মিনিট 45 মিনিট লেগে যেতে পারে। চেষ্টা করবা যাতে অত সময় না লাগে। আর এই যে নিশাত শিকদারের যে লেখার যে স্পেসিং লাইনগুলো যেরকম এটা কিন্তু ঠিক আছে। পরীক্ষার খাতায় এইভাবে লিখতে হবে। তোমরা যারা বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, তারপরে যার বাঁকা হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো একটু মানে এই খাতাটা এর লেখার স্টাইলটা তোমরা একটু ফলো করিও। ট্যাক্সি ডিডন্ট ডিসওবে দ্য ট্রাফিক রুলস, মানে ট্যাক্সি ঠিকঠাকই ছিল তাই তো? স্যার ভুল হয়েছে, ট্যাক্সি ড্রাইভার লিখতে চাইছিলাম। আচ্ছা, ড্রাইভার লিখতে গিয়ে ডিডন্ট হয়ে গেছে। হ্যাঁ, এই এই ভুলগুলো করা যাবে না, হ্যাঁ। আর ওই যে আমি যেটা বললাম যে এটার ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো যে কিভাবে 10 মিনিটে কিভাবে কি রিভিশন দিতে হয়। হ্যাঁ, এটার ভিডিও আছে আমার, আমি ওটা দিয়ে দেবো যাতে তোমরা এগুলো চেক করতে পারো 10 মিনিটে, লাস্টের 10 মিনিটে। আচ্ছা, এটা ঠিক আছে, এটা তো ভালো মার্কস পাবা। এভাবে লিখতে পারলে ভালো মার্কস পাবা। এখন এটা এমনও হতে পারে যে হয়তো হয়তো পড়বে, এখনো পড়োনি, বই দেখে লিখেছো। যদি এরকম হয় তাহলে ভালো পাবা যদি লিখতে পারো পরীক্ষার খাতায়। প্রেয়ার ফর দ্য পোস্ট, এই প্রেয়ার ফর কথাটা লিখবা না, এটা হচ্ছে ওল্ড স্টাইল। এখন লিখবে অ্যাপ্লিকেশন ফর, প্রেয়ার ফর আমরা লিখবো না আর। আবার এখানে শুধু স্যার দিব না, ডিয়ার স্যার। এগুলো আগেকার সব সিস্টেম। এখানে আমরা লিখবো ডিয়ার স্যার। আর যেই জায়গাটাতে তোমরা আলসেমি করো, আমি আমি সবসময় জন্য যেটা বলি যে যদি কখনো তোমাদের রিপোর্ট নোটিশ এগুলো যদি কমন পড়ে যায়, তখন তোমরা সিভি লিখবা না। সিভি লিখবা যখন দেখবে যে কমন পড়েনি তখন, কারণ সিভিতে প্রচুর সময় লাগে। সিভি লিখতে প্রায় একটা সিভি লিখতেই তোমার দেখা যাচ্ছে 35-40 মিনিট চলে যাবে। সো এই জন্য সমস্যা। তবে যদি দ্রুত লিখতে পারো তাহলে কিন্তু আবার এই 30 মিনিট অনেক, 30 মিনিটে লেখা শেষ হয়ে যাবে। এটা কত, 5 নভেম্বর না 25 নভেম্বর? 5 নভেম্বর যদি হয় তাহলে ঠিক আছে। আর এই সিভি গুলো সাধারণত 2 পাতায় লেখার চেষ্টা করবা, এই পাতা এবং এপারের এই পাতা, এই 2 পাতা। এই 2 পাতা ছেড়ে আবার চলে যাচ্ছে
প্রয়োজনে যে স্কিল এখানে দিবা না, এইটা দেওয়ার দরকার নাই, কমাই দিবা। কিন্তু তারপরেও এই 2 পাতায় লেখার চেষ্টা করবো। অনেক টিচার আছে 3 পাতায় দেখলে কিন্তু বিরক্ত হবে। আচ্ছা, বাকিটা ঠিক আছে, তোমরা চালিয়ে যাও, ভালো হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আমি এখন কেটে দিচ্ছি, তোমরা আরেকবার জয়েন করো। 2 মিনিট পর এমনিতে কেটে যাবে। সো আরেকবার জয়েন করো, তারপরে আমরা এই এপির যে রোল সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, আশা করছি শুনতে পাচ্ছ। সো আমরা শুরু করি আমাদের সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে 10 মিনিট 12 মিনিট সময় আছে, এর ভেতরে যতটুকু বোঝানো যায়। আজকে আবার থার্ড ইয়ারের ক্লাস আছে, তো এই জন্য একটু চাপের মধ্যে আছি। তো আজকে দেখো, আমি তোমাদেরকে যেটা বললাম, তোমরা আগামীকালকে আগামীকালকে একটু লেখালেখি করো এই সাইলাস মার্নার এবং আজকে যেটা আমি পড়াচ্ছি সেটা। আর মানে সাইলাস মার্নার থেকে যে 2টা কোশ্চেন দেওয়া আছে, এই 2টা কোশ্চেনই তোমরা কালকে লিখো। কালকে সারাদিনের মধ্যে যে কোনো সময় লিখে দাও। সাইলাস মার্নার থেকে 2টা কোশ্চেন, এই যে ক্যারেক্টার অফ সাইলাস মার্নার, আর আরেকটা হচ্ছে তোমার ক্যারেক্টার অ্যান্ড রোল অফ এপি। সেই 2টা নিয়ে আমরা কালকে তোমরা একটু লিখে দেওয়ার চেষ্টা করো। যারা 2টা পারবে না অন্তত একটা লিখো। এখন যদিও পরীক্ষা শেষের দিকে, মানে পরীক্ষা শুরু আর কয়েকদিন পরে, তো এক্ষেত্রে আশা করছি 2টাই পারবে। যারা 2টা পারবে 2টাই লিখবে, আর যারা পারবে না তারা অন্তত একটা লিখো। লিখলে অনেক সময় এটা বোঝা যাবে যে কি অবস্থা। তো এখানে দেখো আমি নোট দিয়ে দিয়েছি। আমি এখানে একটা জিনিস তোমাদেরকে বলবো, যে ক্যারেক্টার অফ সাইলাস মার্নার, এটা লিখতে গিয়ে তার রিলিজিয়াস ডিসপোজিশন এবং হিজ পিটি অ্যান্ড হিজ ফার্স্ট সিন, এগুলো পয়েন্ট আকারে আছে। তোমরা যদি পারো এভাবে পয়েন্ট আকারে লিখবা। পয়েন্ট আকারে লিখলে তোমাদের সুবিধা হবে। রিলিজিয়াস ডিসপোজিশন এটা যখন লিখবে তখন এটা নিজে একটা পয়েন্ট, যখন টিচার তোমার খাতা দেখবে পয়েন্ট দেখলেই সে বুঝে ফেলবে ও আচ্ছা এর ভেতরে এটা লিখেছে, তখন তার খাতা দেখা সুবিধা। সো যখন সুবিধা হবে তখন সে কিন্তু মার্কস বেশি দেবে। এখানে হিজ ডিহিউম্যানাইজেশন অ্যাজ এ কনসিকুয়েন্স অফ হিজ সেকেন্ড সিন, অর্থাৎ সেকেন্ড যে পাপ সে করলো সেই পাপের ফলে তার ডিহিউম্যানাইজেশন হলো, মানে সে যেন আর মানুষ থাকলো না। তো এই পাপটা কি এখানে আছে। এখন তোমরা যখন লিখবা তখন এই পয়েন্ট দিয়ে এই পয়েন্টের সামারি, এখান থেকে সামারিটা বের করে তোমরা সামারি লিখবা। মানে এই পয়েন্টটা যখন তুমি 2বার 3বার পড়বা তখন দেখবা যে একটা স্টোরি তোমার মনের মধ্যে চলে আসছে এইটার, তো সেটা লিখে দিলেই হয়ে যাবে। theft of his hoard of gold and the working of nemesis, এখানে এই যে তার যে সোনাটা চুরি হয়ে যায়, সেই সোনা চুরি হয়ে যাওয়ার কথা বলতেছে। তো এটাও একটা তার ক্যারেক্টারের গুরুত্বপূর্ণ একটা মোড় ঘুরিয়ে দেয়। এরপরে এপির যে দেখা পেলো, লিটল গার্ল এপি, তার যে দেখা পেলো, এরপরে আরেকটা হচ্ছে তার ক্যারেক্টারের উপরে যে একটা ইফেক্ট ফেলে, সেটা আর কি আমরা এই অংশটাতে পাবো। A shock for Marner, Godfrey's claim and his reaction to it. গডফ্রে কাজ তার মেয়েকে যখন দাবি করে তখন মার্নার একটু শক পায় বা কষ্ট পায়। তো সেটা নিয়েও আমরা এখানে রয়েছে, এটা তখন এইভাবে লিখতে হবে। ভ্যারিয়াস চেঞ্জেস ইন মার্নার্স ক্যারেক্টার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটাও লিখতে হবে। আর এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আচ্ছা, এবার আমরা একটু এইখান থেকে দেখি এখানে কি বলছে। এখানে বলছে এপির ক্যারেক্টার এবং এপির যে রোল বা ভূমিকা সেটা নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে। এরকমটা আসতে পারে যে এপির ক্যারেক্টার আলোচনা করো, তাও এটা লিখবা। যদি এপির রোল আলোচনা করতে বলে বা ভূমিকা আলোচনা করতে পারে, তাও এটা লিখবা। দেখো বলছে যে এপি এই স্টোরিতে প্রবেশ করে নোভেল যখন শুরু হয়, এবং এরপরে যখন মিডিলে চলে আসে, মিডিলের সময় আর কি, বা মিডিলেরও পরে আর এই নোভেল হচ্ছে এপি এই স্টোরিতে প্রবেশ করে, মানে এপিকে তখন চিত্রায়িত করা হয়। এবং ওই সময়টাতে
সে মাত্র 2 বছরে, এবং তার চান্স ছিল এটা যে ম্যারিনারের, মানে সে বাই চান্স সে ম্যারিনারের কটেজে, সরি, মার্নারের কটেজে সে চলে আসে। এবং যদিও তার এই বয়সে সে মূলত তেমন কোনো কথাবার্তা বলতে পারে না, তেমন কিছুই করতে পারে না, তারপরেও সে একটা ইনরমাস ইম্প্যাক্ট ফেললো এই স্টোরিতে। এবং সে আহ, এই স্টোরিটাতে একটা নতুন ডাইরেকশন বা নতুন একটা ডাইমেনশন সেট করলো এই প্লট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। মূলত এপি ছিল হচ্ছে ইনডিসপেন্সেবল টু দ্য নোভেল, অর্থাৎ নোভেলে অতটা গুরুত্বপূর্ণ সে ছিল না। নো এপি নো স্টোরি এরকমটা অবস্থা আগে ছিল, বাট পরবর্তীতে এসে নো এপি নো স্টোরি এরকম একটা অবস্থা হয়ে গেল। ইফ এপি ওয়ার এলিমিনেটেড ফ্রম দ্য নোভেল, বলা হচ্ছে যদি এপি এই নোভেল থেকে না থাকতো বা এলিমিনেট করা হতো, তাহলে প্লট উড বি ক্রাম্বল অ্যান্ড গো টু পিসেস, মানে হচ্ছে প্লটগুলি তাহলে নষ্ট হয়ে যেত এবং এগুলো খণ্ড খণ্ড থাকতো। এবং হোল ইন্টেনশন, অথরের যে ইন্টেনশন ছিল সেই ইন্টেনশনটা কমপ্লিটলি নষ্ট হয়ে যেত এবং আপসেট হয়ে যেত। এবং এই জন্য সামহাট সারপ্রাইজিং একটা পার্সন হচ্ছে এই আমাদের এপি। এবং যেটা, যে নিজে তেমন কিছু করেনি, বাট তার যে, মানে ফিজিক্যালি সে কোনো অ্যাকশন করেনি, তাকে ওইভাবে রোল প্লে করতে হয়নি, কিন্তু তার উপস্থিতিটাই মূলত এখানে খুব প্রোফাউন্ড একটা এফেক্ট তৈরি করেছে এই প্রধান যে ক্যারেক্টার সাইলাস পার্নার তার জীবনে। রেজাউল করিম, মাইক বন্ধ করো, তোমার মাইক্রোফোন অফ করো। সো অ্যাজ এ ক্যারেক্টার ইন দ্য স্টোরি এপি ইজ এন্টায়ারলি প্যাসিভ। এই হচ্ছে নোভেলে এপি একটা নিষ্ক্রিয় ক্যারেক্টার। ইন আদার ওয়ার্ড শি ইজ দ্য অপোজিট অফ ডাইনামিক। আবার আরেকভাবে বলা যেতে পারে সে হচ্ছে ডাইনামিক না, প্যাসিভ বাট ডাইনামিক না। এবার এই যে আমি এতটুকু পড়লাম, এইটুকু যদি তোমরা 2-3 বার পড়ো, দেখবে যে তোমাদের ভেতরে একটা সামারি দাঁড়িয়ে গেছে। সো সেই সামারিটাই তোমাদেরকে এখানে লিখতে হবে। তোমরা এভাবে শুরু করতে পারো যে সাইলাস মার্নার ইজ আ ফ্যান্টাস্টিক নোভেল বাই জর্জ এলিয়ট. Here he has portrayed a character of Silas Marner, and to give a completion to the character, the writer or the author has brought another character, and that is AP. AP, though AP is a passive character here, but still she has a profound effect on the main character. So here we can say that if there is no AP, the story wouldn't be কমপ্লিটেড। এরকম ভাবে আর কি আমরা লিখবো, এরকম ভাবে ইন্ট্রোডাকশন লিখবো। লিখার পরে আমরা এই যে তার যে সম্পর্কে যা কিছু বলা হচ্ছে এখানে, যেমন হার ইয়ার্স অফ গ্রোথ নট মার্কড বাই এনিথিং এক্সেপশনাল ইন হার ক্যারেক্টার। তার যে সে যে বড় হচ্ছে সেই সময়টাতে তার ক্যারেক্টারে আর কি অত মার্ক করার মতো তেমন কিছু নেই, সে যে বিশাল কিছু করেছে বা এরকম কিছু নেই। বলা হচ্ছে এই যে এপি ক্যান নট বি designated as the heroine of the novel unless we stress the meaning of that word because there is a little of the heroic quality in her. বলছে এপিকে এখানে হিরোইন বলা যায় না, এই জন্য তার ক্যারেক্টার যদি আমরা আলোচনা করি তাহলে হিরোইকের যে কোয়ালিটি সেটা তার ভেতরে নাই। সে গ্রোজ আপ ফ্রম দ্য চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। সে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে মানে গেল বা বড় হলো একজন এভারেজ, একজন সাধারণ মেয়ের মতোই। তার শি হ্যাজ হার শেয়ার অফ কি নটিনেস অ্যাজ এ চাইল্ড, তার যে দুষ্টুমি করা চাইল্ড হিসাবে সেগুলো ছিল। শি গ্রোজ আপ আন্ডার দ্য কেয়ার অফ এ মোস্ট লাভিং ম্যান হু হ্যাজ অ্যাডপ্টেড হার, এবং সে তাকে আর কি কেউ একজন অ্যাডপ্টেড নেয় এবং তার কেয়ারে সে বড় হতে থাকে। এবং হু রিয়ার্স হার কোয়ালিটি competently because that help and disguise of kind-hearted women by the name of Dolly Winthrop. বলা হচ্ছে সাইলাস মার্নারের কাছে যখন সে বড় হয় তখন সাইলাস মার্নারের প্রতিবেশী ডলি উইনথ্রপ তার কেয়ারে সে আর কি বড় হয় বা তার গাইডেন্স পায় সে। ডিউরিং দ্য ইয়ার্স অফ হার গ্রোথ শি বিকামস ফ্রেন্ডলি উইথ ডলি উইনথ্রপস সন অ্যারন। এবং তার যে সে যে সময়টাতে বড় হয় সেই সময় ডলি উইনথ্রপের যে ছেলে অ্যারন, তার সাথে সে খেলাধুলা করে আর কি।
and towards the end of the novel we see her married to him, এবং আমরা নোভেলের শেষের দিকে দেখতে পাই যে অ্যারনকে এই এপি বিয়ে করে। আচ্ছা, এরপরে হার নোবেলিটি অফ মাইন্ড অ্যান্ড হার লয়্যালটি টু মার্নার অ্যান্ড টু অ্যারন। এটার ক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে যে যখন তার বাবা গডফ্রেকাস সে তার মেয়েকে চিনতে পারে এবং সে তাকে নিয়ে নিতে চায়, তখন এই এপি বলে যে না, আমি আমার যে পালক পিতা অর্থাৎ মার্নার তাকে ছেড়ে যাব না, তার কাছে আমি বড় হয়েছি, এখানে আমি যাব না। আবার সে অ্যারনের প্রতিও তার দায়িত্ব কর্তব্য রয়েছে, তার জন্য সে অ্যারনকেও ছেড়ে যেতে রাজি হয় না বা অ্যারনকে নিয়ে এসে থাকতে চায়। তো এই কথাটাই এখানে আর কি রয়েছে। এবং এইটা বলে, অর্থাৎ সে যে তার পালক পিতার কাছেই থাকতে চেয়েছে, এটা বলে মূলত সে তার যেই কি বলে চরিত্রের যে নোবিলিটি, ক্যারেক্টারের যে নোবিলিটি বা মাহাত্ম্য, সেটা সে প্রকাশ করেছে। এবং এপি তার যে সন্তুষ্টি, বিশেষ করে তার এই যে বর্তমান যে দরিদ্র যে লাইফ, গরিবী যে জীবন, সেখানে সে সন্তুষ্ট প্রকাশ করেছে, তার বড়লোক বাবার কাছে সে যায়নি। আচ্ছা, এটা হচ্ছে সেই পুরোটা এখানে রয়েছে। এরপর দ্য পারপাস শি সার্ভস ইন দ্য নোভেল। এবার এই নোভেলের পারপাসটা কি সার্ভ করেছে সে? এই নোভেলের পারপাসটা সার্ভ করা হচ্ছে, দেখো যে অন্যান্য সব ক্যারেক্টারের ভেতরে এপি এখানে আলাদা একটা ক্যারেক্টার বা আলাদা একটা উদ্দেশ্য সার্ভ করেছে, উদ্দেশ্য সাধন করেছে। সে নিজে প্যাসিভ, কিন্তু তার এক্সিস্টেন্স অন্যান্য যে ক্যারেক্টারগুলো বা প্লটগুলি যারা যারা রয়েছে তাদের ভেতরে একটা চেঞ্জ নিয়ে এসেছে। এবং ইট ইজ শি হুজ প্রেজেন্স ইন মার্নাস কটেজ, এবং তার প্রেজেন্স মার্নারের কটেজে একটা নতুন করে মার্নারের ভেতরে একটা রিজেনারেশন নিয়ে এসেছে, এবং তার যে এক্সিস্টেন্স বা তার যে ইনস্টিংক্ট যে ফিলিংগুলি, বিশেষ করে লাভ অ্যান্ড অ্যাফেকশনের ক্ষেত্রে, এটা তাকে আবার রিভাইভ করেছে সে এপির মাধ্যমে। এবং সে তার যে ফেলোশিপ, অর্থাৎ ফেলোশিপ যেটা, যে সাধারণ মানুষদের সাথে তার যে আবার সোশ্যাল হওয়া বা সাধারণ মানুষদের সঙ্গে মেশা, এগুলো আর কি এপির কারণেই হয়েছে। বলছে শি অলসো টেক্স গডফ্রেস রিজেনারেশন, সে আবার কি করেছে, গডফ্রেকাস তার যে বাবা, তার ভেতরে একটা রিজেনারেশন নিয়ে এসেছে। সে অনেকদিন ধরেই আর কি গডফ্রেকাস আর কি তার মেয়েকে চিনতে পারে, চিনতে পেরে পরবর্তীতে সে তার ভুল ত্রুটি স্বীকার করে নেয় এবং তার মেয়েকে নিজের কাছে রাখতে চায়। তো এইটার মাধ্যমে মূলত গডফ্রেকাস তার ভেতরেও একটা রিজেনারেশন আসলো এই এপির কারণে। এপি না থাকলে কিন্তু এগুলো হতো না। তো এই দিক দিয়ে এপি এই ভূমিকাগুলো পালন করে। আচ্ছা, তোমরা এই প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করো, এই রোল অফ এপি বা ক্যারেক্টার অফ এপি। এটা 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 ছোট আছে, এটা পড়ার চেষ্টা করো, আর এটাও পড়ার চেষ্টা করবা। এই দুইটা দিয়ে তোমরা কালকে পরীক্ষা দাও। কালকে সারাদিনের মধ্যে দুইটা লিখে তোমরা যে গ্রুপে পাবলিশ করো, আমি তখন একটু দেখার চেষ্টা করব। আজকে দেখো যে তোমরা লিখছিলা, অনেকের বেশ কয়েকটা ভুল হয়েছে। তো এই ভুলগুলো যদি তোমরা না লিখতা তাহলে কিন্তু ধরা পড়তো না। আর আরেকটা বিষয় যে এই জাতীয় ভুলগুলো কিন্তু পরীক্ষার খাতাতেও হয়ে থাকে। তোমরা হয়তো বা আমরা সবসময় যখন পরীক্ষা দিয়ে বের হই বলতে খুবই সন্তুষ্ট, হেভি পরীক্ষা দিয়েছি, কিন্তু যেটা হয় যে এই জাতীয় ভুলগুলো হয়ে থাকে এবং আমরা তখন মার্কস পাই না। যেমন আজকে আহ, লিখেছো, কে লিখেছো জানো, হচ্ছে লামিয়া মেবি, যে 30 লক্ষ, তারপরে 1 কোটি, এই ভুলগুলো তো মারাত্মক ভুল। এই ভুলগুলো দেওয়ার পরে তোমার তো, তুমি পরীক্ষা দিয়ে এসে বলবা যে অনেক লিখেছি, অনেক ভালো লিখেছি, কিন্তু এই ভুলগুলোর কারণে মার্কস পাবা না। তখন যেটা হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচাররা ভালো না, এরকমটা হয়। সো ব্যাপারটা এটা না, আমি যেটা বলতে চাচ্ছি যে এই ভুলগুলো করা যাবে না। এই ভুলগুলো তো ভুল তো আমরা তো স্টুডেন্টরা ভুল প্রবণ, আমরা স্টুডেন্ট যখন ছিলাম সবাই ভুল করেছি, সবাই ভুল করে, কিন্তু কিছু ভুল আছে যেগুলো ভুল করা যাবে না, এগুলোতে মার্কস কেটে নেবে সরাসরি। সো এগুলো তোমরা একটু খেয়াল রেখো, আর আমি অবশ্যই কিভাবে রিভিশন দিবে তোমরা সেই জিনিসটা আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, তোমাদের কারো কিছু বলার আছে থাকলে বলতে পারো, আমি এখনই ক্লাসটা শেষ করব। আচ্ছা, ধরে নিচ্ছি জিজ্ঞাসা করার নেই,
কাল এবং পরশু 2 দিন আমরা হচ্ছে পোয়েট্রি নিয়ে পড়বো শুধু, প্রোজ আপাতত আর পড়বো না। আর তোমাদের কারো যদি মনে হয় যে প্রোজের ওই জিনিসটা পড়া দরকার বা এটা পড়া দরকার, তাহলে তোমরা একটু আমাকে মেনশন দিও, তাহলে আমি ওইটা আলোচনা করব আর একটু পোয়েট্রি নিয়ে আলোচনা করব।